ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতো দেশে আর যেন ফ্যাসিবাদী শাসন ফিরতে না পারে সেই পথ রুদ্ধ করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার মাসের পর মাস কয়েক ধাপে বিএনপি জামায়াত এনসিপি সহ গণঅভ্যুত্থানের পক্ষের সব দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করে জুলাই জাতীয় সনদ। সংবিধান, নির্বাচন ও বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন সহ বেশ কিছু সংস্কারের সুপারিশ যুক্ত সেই সনদের বাস্তবায়ন আদেশের ওপর গণভোট হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। বিএনপির দাবির প্রেক্ষিতে একই দিন অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। যে নির্বাচনে গণভোটের পক্ষে 68% হ্যাঁ ভোট পড়েছে, কিন্তু এখন সেই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ সহ সংবিধান সংস্কার পরিষদের শপথের চিঠি কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুটি রিটের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এই দুটি রিটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে জামায়াতে ইসলামী বলছে এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে, আর গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন বর্তমান সরকারের জন্য বাধ্যতামূলক হয়েছে উল্লেখ করে এনসিপির নেতারা বলছেন যে সনদের আলোকে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে জাতীয় নির্বাচন নিয়ে কেন নয়? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আখতার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজখানে। ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে জামায়াতের দীর্ঘদিনের দাবি ছিল এবং আজকে আমরা যেটি দেখতে পেলাম সেই জায়গাটিতে এই দুটো রিটের মধ্য দিয়ে আসলে আমরা দেখলাম এই রুল আসলে গণভোট এবং জুলাই সনদের যে বাস্তবায়ন সেটিকে অনেকটা ঝুলিয়ে রাখা হলো রুলের মধ্য দিয়ে। জামায়াত ইসলামী আসলে দাবি করছে এটি যে কোনোভাবে হোক এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি সরকারের ক্ষমতায় এসেই জুলাই সনদ এবং গণভোট আটকে দিতে চায় বলে কি জামায়াত ইসলামী মনে করে? জি ধন্যবাদ। আজকে আমার সাথে আছেন বিজ্ঞ আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখুন, এই গণভোটের বিষয়টা এটা কিন্তু বিএনপি দাবি করেছে যে গণভোটটা আমরাই উত্থাপন করেছি, গণভোট দিতে হবে। তো গণভোটটা কোন প্রেক্ষাপটে আসলো এটা আমরা একটু দেখি। যে যখন ঐক্যমত্য কমিশনে এই সংস্কারগুলো একমত হতে পারছিল না সকল দল, তখনই আসলো যে গণভোট হওয়া দরকার। গণভোটের সিদ্ধান্ত হবে, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে সংস্কারগুলো কার্যকর করা হবে এবং এই ব্যাপারে রাষ্ট্রপতির একটা আদেশ জারি হয় এবং সেই আদেশটা সকল দল মেনে নেয় এবং আমরা দেখি যে জুলাই সনদে স্বাক্ষর করে। তার মানে ওইটা একটা আইন হয়ে গেছে। তো এই আইন এখন মানা সবার কর্তব্য হয়ে গেছে। এখন সরকারি দল তারা দুইটা ওত নেওয়ার কথা ছিল, একটা ওত নিয়েছে, যেখানে জুলাই সনদে উল্লেখ ছিল যে দুইটা ওত একসাথে হবে। তো এবং কে সেই ওতটা দিবেন, যিনি সংসদ সদস্যকে শপথ পড়াবেন ওত দিবেন, তিনি এই গণভোটের জন্য যে সংস্কারের যে মানে ওতটাও তিনিই পড়াবেন। এসব বিষয়গুলো মেনে নিয়ে এখন জনগণকে মানে দেখানো হচ্ছে আর কি, হাইকোর্ট দেখানো হচ্ছে। হাইকোর্টের মাধ্যমে এই জিনিসটাকে ঝুলে দেওয়া হচ্ছে। এটা খুবই অন্যায়, গর্হিত এবং চিটিং। হ্যাঁ, জনগণের সাথে চিট করা হচ্ছে। তো এই কাজটা যদি সরকার করেন তাহলে এটা জনগণ কোনোভাবে মেনে নেবে না। এটা যদি মনে করে যে জনগণ ঘুমিয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে, আমরা 5 বছরের লাইসেন্স পেয়ে গেছি, এটা কিন্তু সঠিক নয়। আপনি মনে করেন যে আদেশ বলে নির্বাচন হলো সেই আদেশ বলে গণভোটও হয়েছে, তাহলে যদি গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচনটাও বাতিল হয়ে যাবে। এবং এই সরকার প্রায় ইন্টারিম সরকার প্রায় 135টা অধ্যাদেশ জারি করেছে, সবগুলোই মানে প্রশ্নের মধ্যে পড়ে যাবে, সবগুলোই বাতিলের খাতে চলে যাবে। তাহলে আমি একটু এখানে একটা প্রশ্ন করি ডক্টর হেলালুদ্দিন, জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়টিকে আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করা হচ্ছে। কারা কি উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে বলে এটা তো একদম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে। যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা একমত হয়েছি এবং সেই প্রেক্ষাপটে ইলেকশন হলো, ইলেকশনে গণভোট হলো, ওখানে বলা আছে দুইটা ওত হবে। যারা ওতটা নিচ্ছে না তারা ওত না নেওয়ার যখন বললো, তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তাহলে আমরা কোনো ওতই নেব না, আপনারা যেহেতু জুলাই সনদ মানতেছেন না, আমরা ওত নেব না। তখন কিন্তু তারা বলছে যে ঠিক আছে আপনারা ওত নেন, আমরা এটাকে দেখতেছি কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, ওতটা কীভাবে নিতে পারি, আমরা একটা প্রক্রিয়া করে ওত নেব। এখন সেই ওতটা না নেওয়ার পিছনে তারা হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টকে ব্যবহার করা হচ্ছে যে
যেন এটা ঝুলাই দেওয়া হয়, এবং তারা বলবে যে আদালতে এখন ঝুলে আছে, এখন বলবে 1 মাসের জন্য ঝুলে গেল। তারা আপনার 12 তারিখে সংসদ বসতেছে, সেখানে বলবে যেহেতু 1 মাস আমাদের রুল জারি হয়েছে, আমরা এখন উত্তর নেব না। এই যে আদালতকে ব্যবহার করা হচ্ছে, এটা একটা সরকারের একটা কূটকৌশল। এটাকে রাজনৈতিকভাবে সমাধান না করে আইনিভাবে জড়িয়ে দিয়ে এটাকে একটা বিতর্কিত করা হচ্ছে। এই বিতর্ক গণভোটে আসা মানে আমাদের নির্বাচনের বিতর্ক, তাহলে নির্বাচন অবৈধ হয়ে যাবে, 135টা অধ্যাদেশ অবৈধ হয়ে যাবে। একটা চরম একটা সংকট তৈরি হবে যদি এটাকে ঝুলিয়ে দেওয়া হয়। এটা যদি সমাধান, যদি আসলে জামায়াত যদি এভাবে চিন্তা করে, বিএনপি কি তাহলে এভাবে চিন্তা করছে না? বিএনপি কি তাহলে বুঝতে, আপনারা যেভাবে বলছেন যে তাহলে সেক্ষেত্রে এই নির্বাচনটাকেও অবৈধ হওয়ার এক ধরনের শঙ্কা থেকে গেল, বিএনপি কেন তাহলে এভাবে চিন্তা করেনি? বিএনপি তো আমাদেরকে বলছে যে আমরা শপথ নেব, আপনারা শপথ নিয়ে সংসদটা কার্যকর করেন। আমরা কিন্তু দেখেন এই নির্বাচনের ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন ছিল। আমরা বলছি যে ঠিক আছে, সকল কোশ্চেন আইনিভাবে আমরা লড়াই করব, কিন্তু আমরা নির্বাচনকে মেনে নিয়ে একটা সুন্দর একটা সংসদ, প্রাণবন্ত সংসদ হবে এবং দেশ এগিয়ে যাক। আমরা ভালো কাজগুলোকে ওয়েলকাম জানাবো, যেখানে কোনো ভুল ত্রুটি দেখা দিবে আমরা এটাকে সমালোচনা করব, সরকারকে আমরা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তারা মানলে সংসদে সমাধান হবে, না হলে রাজপথে আমরা সেটা কথা বলবো। আমরা কিন্তু এইভাবেই নির্বাচনটাকে মেনে নিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারা পানি ঘোলা করার জন্য চেষ্টা করছে। একটু আসি নাজমুল হক প্রধান আপনার কাছে। বিএনপি এখন পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা আসলে সংবিধান সংস্কারের যে শপথ সেটি গ্রহণ না করবার মধ্য দিয়ে জনগণের সাথে চিট করছে। এই যে কথাগুলো ডক্টর মোহাম্মদ হিলালুদ্দিন বললেন, সেখানে আবার এই যে রিটটি হলো, সেই রিটের মধ্য দিয়ে যেটি তারা আসলে সুস্পষ্ট ধারণা করছেন যে এই জায়গাটিতে আসলে একটা লম্বা সময় এখন লাগবে, এবং বিএনপি আসলে সত্যি কি জনগণের সাথে এর মধ্য দিয়ে এক ধরনের চিট করার চেষ্টা করছে কিনা, রাজনৈতিক কারণেই এই প্রচেষ্টা কিনা? ধন্যবাদ সব আলোচক, উনি বলেছেন। আমি একটা বিষয় বলতে চাই খুব পরিষ্কারভাবে, যে সেটা হচ্ছে যে এখানটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা সত্য। গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে হাইকোর্টের একটা ভার্ডিক্ট নিয়েই কিন্তু আমাদের সরকারটা গঠিত হয়েছে সংবিধানের মধ্যেই। এই সরকারটা অসাংবিধানিক কোনো সরকার নয়, এটাকে রেভলিউশনারি গভর্নমেন্টও বলা যায় না, সাংবিধানিক সরকার হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যার নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ একটা সরকার থেকে আরেকটা সরকারের আসা পর্যন্ত এই সরকারটা কাজ করবে, এটাই হলো কথা আর কি। সেই সরকারের আমলে আসলে ওই যে চোর পালালে বুদ্ধি পারে না, কিছু লোকের মাথায় বুদ্ধি হয়েছে যে আমরা এখানটায় বিরাট বিপ্লবী সনদ তৈরি করে ফেলবো। আমরা 8 মাস ধারাবাহিকভাবে এই আলোচনায় ছিলাম। আমরা কয়েকটি দল আমরা এই সনদে সই করি নাই। এই কারণে সই করি নাই, যারা সনদ তৈরি তারা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি না। তারা খুব ভালো করেই জানে যে সংবিধানের আইন কানুন পরিবর্তন হবে, কি হবে না, এটা পার্লামেন্টই ঠিক করবে, খুব ভালো করে জানে। কিন্তু তারপরে জোর করে এখানটায় এমন একটা সুপ্রা বডি হিসাবে এটা আইন করে বা নিজেরাই করে এটাকে চাপাই দিতে যাচ্ছে সংসদের উপর, যেটা একদিনের মতো করতে হবে। করার জন্য তারা আরও ভালো করে জানে যে রেফারেন্ডামের আমাদের সংবিধান, যে সংবিধানে ওত নিছি, রেফারেন্ডামের কোনো সুযোগও নাই, খুব ভালো করেই জানে। ফলে তারপরেও তারা রেফারেন্ডাম এই জায়গায় নিয়ে আসতেছে। বারবার রেফারেন্ডাম আলোচনা হওয়ার পরে আমার পরিষ্কার সালাউদ্দিন সাহেব শেষ পর্যন্ত বলছে, প্রথম তো রাজি না, বলছে যদি একই দিনে হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই, একই দিনে হয়। অর্থাৎ আমরা তখনই বলেছি এটা অপ্রয়োজনীয়, কারণ একই দিনে একটা লোক জাতীয় সংসদের নির্বাচনে বহু প্রতীক্ষিত 16-17 ভোট দিতে পারে না, সেখানে তার প্রার্থী পছন্দ করে সে ভোট দিবে। এর মধ্যে সে কেমনে, একটা প্রশ্ন তো না, সাধারণত হানা হয় ভোট, রেফারেন্ডাম হয় একটা প্রশ্নে, হয়েছে অতীত, আইয়ুব খানের সময় হয়েছে, জিয়ার সময় হয়েছে, এরশাদের সময় হয়েছে, ইভেন কি আমরা 90-এর পরে যখন আন্দোলন বিজয় লাভ করে যখন গভর্নমেন্ট আসলাম, তখন সংসদীয় সরকার হবে নাকি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হবে, সেই সময় কিন্তু আমরা হানা ভোট করেছি, করে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন উভয়ের সম্পত্তিতে। তাহলে এইরকম একটা প্রশ্নে হানা ভোট হইতে পারে। এখন এই হানা ভোট করার ক্ষেত্রে দেখবেন ইট ইজ সামথিং নিউ, যে বিরাট অনেকগুলি কয়েকটা প্রশ্ন ভাগ করা হলো, তাই না? আসলে ওই সময়ের মধ্যে পাবলিকের মাথায় যেখানটায় আছে জাতীয় সংসদের ভোট দিয়ে একটা দলকে বা একটা লোককে সংসদে পাঠাবেন, সেইখানটায় এইটা একটা আমরা মনে করছি যেটা অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু যেহেতু ওনারা ভালো করেই জানেন যে আমাদের আজকে ভাই বলছেন এখানটায় যে হাইকোর্ট দেখাচ্ছে না, এমনি নর্মাল পিরিয়ডেও যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হয়ে যদি মনে করে এই আইনটা, সরকারি আইনটা আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, হাইকোর্টের সেই ক্ষমতা আছে বিচার বিভাগীয় পর্যায়ে ক্ষমতা সেটাকে বাতিল করে দেওয়ার। কিন্তু জামায়াত ইসলামী নেতা শিশির মনির তো বলেছেন তারা বিপ্লব, অর্থাৎ বিএনপি বিপ্লবের চেতনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিপ্লবের চেতনা তো আপনি কনস্টিটিউশনের মধ্যে শপথ করে দিয়েছেন, ও চোর পালায় বুদ্ধি বাড়ে লাভ নাই তো আপনার, আপনি চোর পালায় বুদ্ধি বাড়ে লাভ নাই, আপনি তো কনস্টিটিউশনে ওত নিচ্ছেন, আপনি ওত নেওয়ার পর আপনি কনস্টিটিউশনকে ওই প্রেসিডেন্টের কাছে শপথ নিচ্ছেন, শপথ নেওয়ার পর আপনি সেখানে গভর্নমেন্ট করছেন, ইন্টারিম গভর্নমেন্ট করছেন হাইকোর্টের ভার্ডিক্ট নিয়ে।
আপনার ক্ষমতা থাকলে, ক্ষম থাকলে আপনি সব বিপ্লবী গভর্নমেন্ট গঠন করতেন, করে বিপ্লবী সরকার চালাই দিতেন, যা ইচ্ছে তাই করতেন, কোনো আপত্তি ছিল না তো। কিন্তু মজার ঘটনা হচ্ছে শপথ নেওয়ার পরে যে মবক্রেসি দেশে কায়েম হলো, এটা মবের শাসন, যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় মবক্রেসি বলে, সেই মবক্রেসির কারণে দেশে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এবং এই যে আন্দোলনটাকে কালিমালিপ্ত করা হয়েছে মবক্রেসির কারণে, এটা ইন্টারিম গভর্নমেন্ট দায়ী এটার জন্য। আমি আজকে যেটা বলতে চাচ্ছি, কোর্টের কাছে যে কোনো ব্যক্তি যেতে পারে যদি সংবিধানের এই আইনটা এটা আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করতেছে, যে কোনো ব্যক্তি যেতে পারে, কোর্ট তার ব্যাখ্যা দিতে পারে, সাংবিধানিক ব্যাখ্যা দিতে পারে। এটাকে বলে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ ক্ষমতা। কনস্টিটিউশনাল ব্যাখ্যা করার রাইট কোর্টের আছে, দিতে পারে। আজকে সংক্ষুব্ধ হয়ে যে ব্যক্তিরা কোর্টে গেছেন, সেখানটা কোর্ট ইচ্ছা করে কোর্ট দিয়ে আইন করে এটাকে বাদ, নো, এটা জাস্ট যৌক্তিকভাবে তারা গেছেন সংক্ষুব্ধ ব্যক্তিরা, এবং কোর্ট যৌক্তিকভাবে এটা বলেছেন। যে কথাটা এখানে আসতেছে, এই যে সুপ্রা বডিটা তৈরি করলো, এটার কনস্টিটিউশনাল রাইটটা কি? হোয়াট ইজ দ্য রাইট? কি অধিকারটা তার আছে? এইভাবে চাপায় দেওয়া, হ্যাঁ, একটা প্রাইজ দল একটা প্রস্তাবনা দিতে পারতো। আমরা সেটাই বলেছিলাম আলিরিয়াজ সাহেবকে, যে আমরা একটা প্রস্তাবনা রেডি করে দিই, এর ভিত্তিতে সংবিধান সংশোধনগুলি হলে ভালো হতো। কিন্তু না করে ওনারা একটা বডি, যেই বডিটাকে অ্যাপ্রুভ করার জন্য রেফারেন্ডাম করতে হবে, এবং এটা এতদিনের মধ্যে না হলে পাস হয়ে যাবে। হুইজ কে, তারা কে? আমি একটু সামনে আক্তার আপনার কাছে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন জুলাই সনদে সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার, একই সময়ে জামায়াত ইসলামী বলার চেষ্টা করছে আপনারা ভিন্ন উদ্দেশ্য রেখেছেন, আপনারা গণভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন। যদি গণভোট বাতিল হয় তাহলে জাতীয় নির্বাচন বাতিল কেন নয়, সেই প্রশ্নও তুলছে জামায়াত ইসলামী। এবং যদি আসলে এই প্রক্রিয়াটি চলমান থাকে, সেক্ষেত্রে আদালতের রায় দেখে রাজনৈতিক কর্মসূচির বিষয়েও চিন্তাভাবনা করার কথা ভেবেছে জামায়াত ইসলামী। ধন্যবাদ আপনাকে। অনেক সিনিয়র প্রধান ভাই এখানে আছেন। আমরা যখন কলেজে পড়ি তখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তো আমার সহ-আলোচক আবার জামাত ইসলামের একজন আছেন, তাদেরকে শুভেচ্ছা এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। দেখুন, বিএনপি গণমানুষের দল, বিএনপি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিএনপি রাজনীতি করেই এই জায়গায় এসেছে। সুতরাং বিএনপি কোর্টের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে হবে এই নীতিতে কখনোই বিশ্বাস করে না। এটা অতীতে আওয়ামী লীগ করেছে, ফেসিবাদী সরকার করেছে। তারা অনেক কিছু কোর্টের উপরে নির্ভর করে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে 17 বছর মানুষ সংগ্রাম করেছে এবং 5ই আগস্ট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের সূচনা হয়েছে, যার ফলশ্রুতিতে একটি নির্বাচনও আমরা পেয়েছি। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। যে এই পার্লামেন্টের অধিবেশনটি 12 তারিখে হওয়ার কথা, অধিবেশনে এখনও বসতে পারল না। তারা রাজনৈতিক কর্মসূচি অলরেডি তারা করেছেন, তারা করছেন, তারা অনেক কিছু বলছেন। মুদ্রা কথা হচ্ছে, যেটা প্রধান ভাই বলছিলেন, যে বিপ্লবী সরকার করার যদি ক্ষমতা থাকতো তাহলে করলেন না কেন? চুর পালাইয়া গেলে তো বুদ্ধি বার হইয়া লাভ নাই। কারণ তারা যখন সরকার গঠন করে ফেললেন, মবক্রেসি করতে থাকলেন, এক পর্যায়ে যে তাদের মাথায় আবির্ভাব হলো যে আমাদের বোধহয় বিপ্লবী সরকার করলে ভালো হতো, তারা প্রেসিডেন্টকে সরাই দেওয়ার চিন্তা করলেন। সংবিধানের সংকট তৈরি হবে বিধায় বিএনপি তাদের এই মবক্রেসি বা তাদের এই অযৌক্তিক দাবির সঙ্গে মাথা নত করেনি। বিএনপি যেটা যৌক্তিক মনে করেছে, তারা বলছে আপনারা এখন জনগণের সাথে চিট করছেন। জনগণকে নিয়েই তো বিএনপি রাজনীতি করে যাচ্ছে। বিএনপি কি জনগণের বাইরে? বিএনপি জনগণেরই তো দল। বিএনপি তো কোর্ট দিয়ে নির্ধারিত কোনো দল না, তাই না? বিএনপি এই যে এতগুলো সিট পেয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হয় না বিএনপির এই এমপিগুলো। তাহলে জুলাই সনদ তো আসেন, জুলাই সনদ যেটা বলছিলেন প্রধান ভাই, যে তারা কারা যে চাপাইয়ে দিবে পার্লামেন্টকে, যে আপনার যা কিছু পাশ করতে হবে। উনি বললেন যে এটা আইন হয়ে গেছে। কিভাবে আইন হয়ে গেছে? আপনাকে আইন করতে হলে তো এটা সংসদে আগে আলোচনা করতে হবে, আইন পাশ করতে হবে, মেজরিটি এটাকে করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, তাইলে না সেটা আইন হবে, তাই না? আপনি যদি কোনো কিছুকে আইন হিসেবে রূপান্তর করতে চান, তাহলে এটাকে আপনাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এবং সেই কারণেই তারা সেটা জানেন, এবং সেই কারণেই এই তারা গণভোটের দাবি তুলেছেন, এটা করেছেন, ওটা করেছেন। সব কিছুর মূলে তো শেষ পর্যন্ত আপনাকে তো পার্লামেন্টে গিয়েই এটাকে আইন হিসেবে রূপ দিতে হবে। যেখানে আপনি এখনো পার্লামেন্টে গেলেনই না, আলোচনাই করলেন না, সেখানে আপনি এখন বলছেন যে না, সব কিছু মেনে নিতে হবে। আপনি জবরদস্তি করে বিএনপির কাঁধে সব কিছু চাপাই দিতে চাচ্ছেন। কেন? বিএনপিকে কোনো অন্যায় করেছে? মানুষ বিএনপিকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, এটা কি বিএনপির অন্যায়? আপনাদের ভিন্ন উদ্দেশ্যটা কি? আমাদের ভিন্ন উদ্দেশ্য কি? ইতিপূর্বে আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের এই যে ইমাম মুয়াজ্জিন যারা, তাদেরকে কোনোদিন মানে সরকার
ভাতা দিয়েছে বা বেতন দিয়েছে এরকম কখনো শুনেছেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে তো কম বছর হয়নি, এই বছরের মধ্যে অনেকগুলো সরকার আসছে গেছে, কিন্তু এই প্রধানমন্ত্রী তো এইটাও মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং এটা কার্যকর করবেন উনি। তাহলে এই যে ভালো ভালো উদ্যোগগুলো উনি নিচ্ছেন এবং নারীদের জন্য ঢাকা শহরে এই যে আলাদা করে নারীদের জন্য বাস সার্ভিস চালু হবে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো যে উনি একে একে নিচ্ছেন, ফ্যামিলি কার্ডগুলো বাস্তবায়নের পথে উনি এগিয়ে যাচ্ছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এই পজিটিভ দিকগুলো মানে তাদের চোখে সেগুলো মানে ধরা পড়ছে না। এবং জুলাই সনদ নিয়ে তারা যে এই যে এতগুলো কথা বলতেছেন, তারা তো 12 তারিখে পার্লামেন্টে যাচ্ছেন, তো পার্লামেন্টে আলোচনা করুন, পার্লামেন্টে এটা পাশ হলে তখনই না এটা আইন হবে। আপনি জোর করে জবরদস্তি করে ওই আমেরিকা থেকে একজনকে নিয়ে আসলেন, অমুক জায়গা থেকে একজনকে নিয়ে আসলেন, তারা কারা? তারা কি মানে জনগণের দ্বারা নির্বাচিত কোনো বডি ছিল যারা আমাদেরকে এত কিছু চাপিয়ে দিয়ে গেছে? এবং যেটা মানে খুবই যৌক্তিক প্রশ্ন যে আপনি গণভোট যে করলেন এতগুলো প্রশ্ন, সেখানে 84টা ক্লজের মধ্যে 48টাতে বিএনপি অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, বিএনপি আপত্তি জানিয়ে রেখেছে। এবং বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা কিনা আপনার হচ্ছে সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা দিয়েছে। আর কোনো রাজনৈতিক দল সেটা দিয়েছে? বিএনপি অবভিয়াসলি মানে সংস্কার চায়, বিএনপি অতীতেও সংস্কার করেছে, যেটা বলছিলেন যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন, জনগণের চাহিদাকে সামনে রেখেই তিনি সেটা করেছিলেন, তাই না? বিএনপি সংস্কার করে এসেছে, সংস্কার করছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার তো অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস করছেন বলেও জামায়াত ইসলামী মনে করে। আমাদের অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কিছু নাই, কারণ এই দেশটা আমাদের সকলের, এই দেশটা জনগণের জন্য যেটা ভালো হবে, দেশের জন্য যেটা ভালো হবে, বিএনপি সেটা নিশ্চয়ই করবে। কিন্তু আবার আজকে যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তখন শিশির মনির একটা কথা বলেছেন যে এই ধরনের রাজনৈতিক সমস্যার যখন আসলে আদালতকে ব্যবহার করে করা হয় তখন সেটি সেই রাজনৈতিক দলের উপর বুমেরাং হয়ে ফিরে আসে। তার মানে আপনি জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে না, এই ধরনের অবস্থানকে জামায়াত ইসলামী ক্যালকুলেটিভ এবং পলিটিক্যালি মোটিভেটেড আখ্যা দেন। এই প্রশ্নে আমি আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাতিভিত্তিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিভিত্তিত রাজখান দেখছেন। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, বিএনপি কিন্তু নির্বাচনের সময় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছিল, এখন আসলে এই রিটের মধ্যে দিয়ে যা হয়েছে সেখানে আপনারা বলার চেষ্টা করেছেন এটি আসলে খুবই ক্যালকুলেটিভ এবং পলিটিক্যালি মোটিভেটেড। কেন মনে হচ্ছে এটি ক্যালকুলেটিভ এবং পলিটিক্যালি মোটিভেটেড? বিএনপি আসলে এখন কি চাইছে তাহলে? বিএনপি এখন চাচ্ছে ওনাদের যেগুলো প্রয়োজন সেগুলো করবেন, যেগুলো প্রয়োজন নাই সেগুলো বলবে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। দেখুন যখন নোট অফ ডিসেন্ট দিলেন তখন বললেন যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করব না। এরপরে তারা কেমনে কি করলেন না করলেন, ইউনূস সাহেবের সাথে একান্তে বসে আলাপ আলোচনা করে যে হ্যাঁ ঠিক আছে সব আপনাদের পক্ষেই দিয়ে দেবো, ভোটের রেজাল্ট যেটাই হোক জনগণ আপনাদেরকে আমরা বিজয় করে দেবো, এইরকম আশ্বাস দিয়েছে। যখন এরকম নির্বাচন হয়েছে রাত 10টা পর্যন্ত রেজাল্ট কি আসলো এবং 10টার পরে 2 ঘন্টা বিরতির পর থেকেই রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরেও আমরা মেনে নিয়েছি এই কারণেই গণতন্ত্রের স্বার্থে দেশটা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক, এই কারণে আমরা মেনে নিয়েছি। আমরা বলছি যে যা হয়েছে হোক, কিন্তু দেশের মধ্যে আর অস্থিরতা না হোক। এই মুহূর্তে আবার আন্দোলন করলে এটা দেশের জন্য চরম ক্ষতি হবে। দেখেন বিএনপি হা ভোটের পক্ষে, তাহলে আপনারা আবারও আন্দোলন করছেন। বিএনপি হা ভোটের পক্ষে কথা বলছে। ওনাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু বারবার বলেছেন দেখুন 2টা ভোট দিবেন, একটা হা ভোট দিবেন, গণভোটে হা দিবেন, আর একটা ধানের শীষে ভোট দিবেন। এই যে উনি প্রচারগুলো করছে, দেখেন ওনাদের এই স্ববিরোধী কথা। ওনারা ডক্টর খলিলকে হেন কথা বলেন নাই। সালাউদ্দিন সাহেবের কথাগুলো এখন আমার কানে বাজে যে এই খলিলকে পদত্যাগ করাইতে হবে, একে বাদ দিতে হবে, না হলে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সেই খলিল সাহেব এখন আবার পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি কি এতই দৈন্য একটা দল যেখানে একটু পররাষ্ট্রমন্ত্রী নাই? ওখান থেকে ধার নিতে হলো, ইন্টারিম থেকে ধার নিতে হলো, কি কারণে? আর কথা শেষ করে নিই। এরপরে দেখেন আজকে মবক্রেসির কথা বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টেনে হিঁচড়ে কেন বের করতে হলো? আর এমন একজন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে অথর্ব, এবং তার কোনো ডিগ্রি নাই, কী লেখাপড়া, তার কোনো অর্থনীতি বিষয়ে তার কী জ্ঞান আছে? শুধুমাত্র দল করার কারণে তিনি এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বিএনপির, এই যোগ্যতা বলেই তিনি আজকে গভর্নর হয়েছেন। বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাবে আমরা সেটা বুঝতেই পারছি না। এই জাতীয় কাজ, এই বাসসের প্রধানকে টেনে হেসড়ে নামানো হলো কেন? তাদেরকে বললেই তো চলে যেত। তাদেরকে এত মুসলমান আছে এইভাবে? সববিরোধী কথা আরেকটু বলি, দেখেন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি এখন আইনমন্ত্রী হয়েছেন, তাহলে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। অথচ আইসিটির যিনি চিফ ছিলেন সেই তাজুল ইসলামকে সরাই দিলেন, কী কারণে? উনি ইন্টেরিয়ামের লোক। তাহলে ইন্টেরিয়ামের লোক অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হয়, সেখানে সমস্যাটা হয় না। যখনই আপনার
প্রসিকিউটর হিসাবে যখন চিফ প্রসিকিউটরকে তখন বলা হচ্ছে যে ইন্টারিমের লোক এখান থেকে বাদ দিতে জি হবে। শামিয়া আক্তার, আপনারা স্ববিরোধী কথা বলেছেন, আপনারা নিজেদের সুবিধা মতন জায়গায় নিজেদের মতন করে নিয়োগ দিয়েছেন। নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল, যে অভিযোগ ডক্টর হেলালুদ্দিন একটু আগে করলেন, সেখানে আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার জিতিয়ে দিয়েছে। মানে মানে আমি ঠিক বুঝতে পারতেছি না অনুভূতিটা কিভাবে প্রকাশ করব আর কি, যে হচ্ছে 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল, ভোট দিল, নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলো। এই পর্যন্ত এই মাত্র ডিভিসি টেলিভিশনে ওনার মুখ থেকে শুনলাম যে ইন্টারিম সরকার হচ্ছে আমাদেরকে জিতিয়ে দিয়ে গেছে। মানে এটা এর আগে আর কারো কাছে আমি শুনিনি, ঠিক আছে। তো এখন এটা উনি কি মানে সজ্ঞানী বলছেন, সুস্থভাবে বলছেন কিনা, বা ওনার দলের কোনো মানে সিদ্ধান্ত কিনা এই ধরনের বক্তব্য দেওয়ার, সেটাও আমার জানা নাই। সেটা ভবিষ্যৎ নির্ণয় করবে তারা কোন পথে চলছেন। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি হচ্ছে আপনার যে নিয়োগগুলো দিয়েছে, ইতিপূর্বে যে সরকারগুলো এসেছে বা সরকারগুলো গেছে, তারা যেই সরকারই আসে পৃথিবীর যে কোনো দেশেই তারা নিজস্ব সেট আপ নিয়ে আসে। আপনি আমেরিকাতেও সেম সিস্টেম, সব বের করে দেয় আগের গভর্নমেন্টের, বের করে নিজের মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আপনারা খুবই এমন লোকদেরকে বসিয়েছেন যাদের হয়তো সেই পদটিতে বসবার মতো যোগ্যতা নেই, এই অভিযোগটিও করলেন হেলালুদ্দিন। না, এখন যোগ্যতা যদি না থাকে, নির্বাচন পরিচালনা কমিটিতে উনি ছিল, এই খবর উনি রাখেন, তো কোনো অশিক্ষিত মূর্খ লোককে তো আর বিএনপি নিশ্চয়ই নির্বাচন পরিচালনা কমিটিতে রাখেনি। নিশ্চয়ই উনি শিক্ষিত একজন মানুষ, মার্জিত একজন মানুষ, ওনার সেই যোগ্যতা আছে বলেই বিএনপি ওনাকে সেখানে দায়িত্ব দিয়েছে। এখন কথা হচ্ছে উনি এটা বলতে পারেন যে আগের যিনি ছিলেন, যিনি আওয়ামী লীগকে যে নির্বাচনটি ওখানে হয়েছে, কি বলে ব্যাংক পরিচালনা পর্ষদে যে নির্বাচনটি হয়েছে, সেখানে আওয়ামী লীগকে যিনি জিতিয়ে দিয়ে গেছেন, তাকে কেন না বলে সরিয়ে দেওয়া হলো, এটা নিয়ে উনি বলতে পারেন। বিএনপি যাকে বসিয়েছে এটা নিয়ে উনি আপত্তি দিলে তো কোনো লাভ নেই। যোগসাজশ করে নির্বাচনে জয়ী হয়ে সব সরকারই তার নিজস্ব করবেন, বাকিগুলো করবেন না, এই অভিযোগটা কি সত্য? আমার কথা শেষ করি। বিএনপি একমাত্র সরকার নয় যারা হচ্ছে এই পরিবর্তনগুলো করছে, ইতিপূর্বে সরকারও এরকম দলীয় নিয়োগগুলো দিয়েছে, এবং প্রত্যেকটা সরকারই দলীয় নিয়োগগুলো দেয় তার নিজস্ব প্রশাসন চালাতে গিয়ে, তার দেশ চালাতে গিয়ে সে যাকে কমফোর্ট ফিল করে, যাকে দিয়ে সে ভালো করতে পারবে মনে করে, সে সেইভাবে তার প্রশাসনটা সে সেট আপ করে নেয়। এতে করে জামাতের এত আপত্তি কেন সেটা আমি বুঝতে পারছি না। হেলাল ভাইয়ের কোথায় সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। যেই গভর্নর আওয়ামী লীগকে জিতিয়ে দিলেন যে নির্বাচন পরিচালনা পর্ষদে, তার সঙ্গে তাদের কি যুগসাজশ আছে? তারা তো তাদের যে নায়েবে আমির, তিনি তো এটাও বলেছিলেন যে হচ্ছে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছেন। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এত মানে জুলাই আগস্টে যারা এত গণহত্যা চালিয়েছে, যারা লাশ পুড়িয়েছে সাভার আশুলিয়াতে, সেই রকম একটি দলকে তারা 5ই আগস্ট যাইতে না যাইতেই তারা বললেন, তাদের আমির বললেন যে তারা ক্ষমা করে দিয়েছেন, তারা ক্ষমা করে দিবেন। তো তারা সেগুলো বলতে পারেন, কিন্তু বিএনপি কিছু করলেই সেটার মধ্যে তারা মানে আপনার দ্রব্যসিন্ধি খোঁজার চেষ্টা করেন বা খুঁজে বাইর করার চেষ্টা করেন। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, বিএনপি সবসময় দেশের মানুষের ভালোটা চেয়েছে, দেশের ভালোটা চেয়েছে, এবং আমাদের ফরেন পলিসি হচ্ছে বাংলাদেশ, ফরেন পলিসিটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, মানে সবার আগে বাংলাদেশ। তো এখন বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই আমাদের সরকার তার যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেই পদক্ষেপগুলো নিচ্ছেন। যদি বিএনপি ভালো করতে না পারে, বাংলাদেশের মানুষ পদক্ষেপটাও বিএনপি আসলে জনস্বার্থে নিচ্ছে, জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে যে ইস্যুটা, সেই পদক্ষেপটাও বিএনপি জনস্বার্থে নিচ্ছে। না, গণস্বার্থে বলতে আদালতের বিষয়টা আপনি এখানে টেনে আনবেন না। আমার বক্তব্য কিন্তু পরিষ্কার যে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এবং জাতীয় সংসদই হচ্ছে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, এবং বিএনপি সংবিধান এবং আইনের পরিপন্থী কোনো কাজ করবে না, বেআইনি কোনো কাজ বিএনপি করবে না। আপনি সংসদে যান, আলোচনা করেন, আপনাদের এমপিরা আছেন, তারা আলোচনা করবেন, আপনারা তো ডেপুটি স্পিকারও পাচ্ছেন, আলোচনা করেন, আলোচনা করে যদি আপনারা মনে করেন এটা আইন হিসেবে রূপ দিবেন, তো সেটা আইন হিসেবে রূপ লাভ করবে। এটা নিয়ে তো মানে পানিগুলা করার কি আছে? রাজনৈতিক সমস্যাগুলো রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও আলোচনার ভিত্তিতেই সরে আসতে হবে। কিন্তু তারা আবার এটিও বলেছে আদালতকে ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা হয় সেটি বুমেরাং হতে পারে। বিএনপিকেও কি সেই বুমেরাংয়ের মধ্যে যেতে হবে? এই কথাটাই তো ঠিক না। ঠিক না হচ্ছে আদালতের সেই ক্ষমতা তো আছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ ক্ষমতা আদালতের আছে। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোর্টে গেলে এই আইনটা আমার মৌলিক অধিকার খর্ব করছে, আদালত সেই ক্ষেত্রে তার রায় দেওয়ার ক্ষমতা আছে, সংবিধানের ব্যাখ্যা দেওয়ারও ক্ষমতা আছে। যে বিষয়টার সমস্যা তৈরি হচ্ছে, আপনারা এটাকে খেয়াল করছেন, সেটা হচ্ছে যে এই যে অস্থায়ী সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার কয়েকদিন আগেও কিন্তু অর্ডিন্যান্স করছে, 135টা অধ্যাদেশ করছে, এবং যে অধ্যাদেশগুলি করার ক্ষেত্রে অধ্যাদেশ কখন হয়? অধ্যাদেশ হয় যখন পার্লামেন্টে থাকে না, সেই সময় অধ্যাদেশটা হয়
এটা পার্লামেন্টে যেটা যেটা র্যাটিফাই জন স্বার্থ সম্পর্কিত যেটা এটা র্যাটিফাই হবে, যেটা হবে না ওটা বাতিল হয়ে যাবে। এটা হলো নর্মাল নিয়ম। 135টা অধ্যাদেশ করেছে। আপনারা জানেন ইতিমধ্যে প্রেসিডেন্টের বক্তব্য শুনেছি, এবং বাস্তবিক পক্ষে এখানে প্রেসিডেন্টকে সরানো মুভ করা হয়েছে। আইন উপদেষ্টা যিনি ছিলেন আসলে পরিষ্কার বলছে এই প্রেসিডেন্ট কিন্তু চলবে না, এবং মুভ হয়েছে। তাহলে এই যে মুভগুলি হলো এবং সে মুভ হওয়ার প্রেক্ষিতে এখানটা যতগুলো অর্ডিন্যান্স হয়েছে, এই অর্ডিন্যান্সের সঙ্গে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক ছিল না, এটাই বাস্তবতা। হ্যাঁ, এখন কথা বলতে পারেন প্রেসিডেন্ট তো ওই আগের গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত, আগের নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্টের কাছে তো শপথ নিচ্ছেন আপনারা, ফলে এইটা তো নতুন করে বলে লাভ নেই। তো ফলে এই যে অর্ডিন্যান্স হয়েছে, অর্ডিন্যান্সগুলি সবগুলি পার্লামেন্ট র্যাটিফাই হবে, এটা বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমি বলবো ক্ষমতা সরকারি দল বিরোধী দলকে, যেগুলি জনগুরুত্ব সম্পর্কিত, যেগুলি জনস্বার্থ সম্পর্কিত, সেগুলো বাকিগুলি বাতিল করেন। এই সরকার শুনেন, অন্তর্বর্তী সরকার মাননীয় আদালতে চ্যালেঞ্জ করার মধ্যে বিএনপি নিজের সরকারকেই চ্যালেঞ্জ করলো। অন্তর্বর্তী সরকার এমন কতগুলি কাজ করেছে যে কাজগুলি তাদের করার একটার মধ্যে ছিল না, বেশি কাজ করতে গেছে, এবং বেশি কাজ করতে গিয়ে সমস্যা। আপনারা জানেন এই নির্বাচনটা হওয়া নিয়ে তো প্রশ্ন ছিল, প্রচুর প্রশ্ন ছিল নির্বাচনটা হওয়া নিয়ে, এবং সেই নির্বাচনটা যে হওয়া উচিত সরকারটা চালাতে পারছেন না। ইন্টারিম গভর্নমেন্ট একটা মবের উপর নির্ভরশীল, আইন শৃঙ্খলার প্রতি না। ফলে সেই জায়গার থেকে নির্বাচনটা হওয়া ছিল, যেটা বলছেন উনি, যৌক্তিক ছিল। যদিও জামাত সময় সময় বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই আমরা, ওইটা আগে হোক তারপর এটা করবো। সময় কিন্তু শিরা লাগানোর চেষ্টা করছেন ওনারা, কিন্তু করে পারেননি, শেষ পর্যন্ত ভোটটা হয়েছে। এই জন্য ধন্যবাদ আমি দিই সবাইকে। সরকারি দল বিরোধী দল যারা গেছেন, সরকারি দলও 2/3 মেজরিটি পেয়েছে, আবার বিরোধী দলের অসংখ্য সিট পেয়েছে। এই বিরোধী দলের অতীতে কিন্তু বিরোধী দলের রাজনীতি করার সুযোগ ছিল না। এনারা সবসময় ক্ষমতার সঙ্গে জোরাজোরি করেছিলেন, অলওয়েজ, সেই পাকিস্তান আমল থেকে। ফলে ক্ষমতার সঙ্গে থেকে ক্ষমতার ক্রিম খাওয়া আর বিরোধীদের দুটো ভিন্ন জিনিস। আমি মনে করি এইবার তাদের প্রমাণ দেওয়ার সময় এসছে যে তাদের যৌক্তিক বিরোধী দায়িত্ব পালন করবে। আমি একটু বলেন, এখানে খুব কারেক্টলি বলছেন উনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইভাবে বিদায় হওয়া ঠিক হয়নি, কারণ আগের দিনও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করছেন উনি, দেখা করছেন, এবং উনি বলছেন 2 সেকেন্ড লাগবে পদত্যাগ করতে। ওনাকে সেই সময় জানিয়ে উচিত ছিল যে আপনার আর দরকার নেই, আপনি রিজাইন করে দেন। কিন্তু ওনাকে এইভাবে একটা মত তৈরি করার মতো করে ওখানে তাড়িয়ে দেওয়া, এটা কখনোই শোভন না। ক্ষমতা ক্রিম খাওয়া জামায়াতে ইসলামী এবার আসলে বিরোধী দল এসে নিজেদের যেই জায়গাটি, সেই অবস্থানটি ধরে রাখতে পারবেন কিনা, এই জায়গাটিতে আমি ফিরবো। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন বিএনপি এখানে সেখানে সাপলুডু খেলার মতো পিক অ্যান্ড চুজ করছে। তার মানে তারা আসলে কতখানি জুলাই সনদ কিংবা কতখানি সংস্কার করবে তারা তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী। আসলে আমি একটা বিষয় খুব জনমনে খুব সংশয় প্রশ্ন, যখন ওনারা আসছেন, ওনারা যখন ছিলেন ক্ষমতায়, আমরাও তো আন্দোলনে বিজয়ী ছিলাম 90 সালে, আমরা কিন্তু ক্ষমতা শেয়ার করে নেই, ইভেন ক্যাম্পিয়নে নেই। ওনারা কিন্তু মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সব জায়গায়, এবং দুর্নামের ডালি কিন্তু কুড়িয়েছেন ওনারা। তো ওনাদের নামে যে অভিযোগগুলি আসছে জনমনে, আমি মনে করি বর্তমান সরকার উচিত এগুলি তদন্ত করা, শ্বেতপত্রে প্রকাশ করা। ফার্স্ট এগুলি ওনাদের কথা বলতে হলে জনমনে যে প্রশ্নগুলি আসছে ওনাদের সম্পর্কে, ক্ষমতা যারা ছিলেন, তাই না, এগুলি শ্বেতপত্র প্রকাশ করা, দুর্নীতি তদন্ত করা, পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় হ্যাঁ ডেফিনেটলি রাজনৈতিক দল হিসাবে অপোজিশনে থাকলে তার কথা বলার রাইট আছে, সেটার কেন্দ্রবিন্দু হওয়া উচিত পার্লামেন্ট। আমি মনে করি পার্লামেন্টে পর্যাপ্ত সংখ্যক বিরোধী দলের সদস্য আছে, এবং সরকারি দলও 2/3 মেজরিটি আছে। সেখানে সরকারি দলের দায়িত্ব হবে বিরোধী দলকে প্রপার ফাংশন করতে দেওয়া। কারণ ইতিপূর্বে আমাদের পার্লামেন্টে বিরোধী দলের কোনো মর্যাদা ছিল না, বিরোধী দল নাম অবস্থা ছিল। আমি নৌকা মার্কা নিয়ে এমপি হইনি, আমি মশলা মার্কা এমপি হয়েছিলাম, এবং সেই কারণে আমি একটা বাজেটে 1 টাকার কাট প্রস্তাব করেছিলাম। সেটা আলোচনা করার সুযোগ থাকে, অনেক সুযোগ পাওয়া যায়। আমাকে চিফ হুইপ ডেকে বসে আপনি এটা প্রত্যাহার করেন, যখন অল ফাইনাল নোটিশ হবে। আমি কেন প্রত্যাহার করবো? আমি তো আওয়ামী লীগের হুইপিংয়ের মধ্যে না, আমি তো নৌকা মার্কা নিয়ে এমপি হই নাই। উনি আমার সঙ্গে যুক্তিতে নেই পেরে পরে রাশেদ খান ম্যাডাম সবাই ডেকে বলেছেন পরের দিন যে তুমি এটা প্রত্যাহার করো, আলোচনা করা যাবে না। এবং আমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমি ওটা উইথড্র করতে বাধ্য হয়েছি। তা পার্লামেন্টে যদি বিরোধী দলকে ফাংশন করতে দেয়, আমার ধারণা পার্লামেন্টে প্রাণবন্ত হবে। এবং এই ধরনের কথা, মানে যেগুলি চটকদার কথা, পার্লামেন্টেও বলার কিন্তু সুন্দর সুযোগ আছে। কিন্তু বিএনপি আবার বলছে যে সনদ বাস্তবায়নের পরে তারা ডেপুটি স্পিকারের পদ চায়। হ্যাঁ, সনদ বাস্তবায়নের পর এগুলি কন্ডিশন করে লাভ নেই, তো কন্ডিশন করে লাভ নেই, এগুলি কন্ডিশন করে লাভ নেই। এই কারণে সনদ তো আমরা সই করি নাই, তা আমরা ফলে এখানে মত দিব কি? আমরা তো পরিষ্কার বলছি এটা কোনো বডি না, এটা একটা প্রস্তাবনা দিতে পারতো, কিন্তু এটা যেভাবে কন্ডিশন করে দিচ্ছে, তাই না, তাতে এটা মানার কোনো সুযোগ নাই। এবং আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বলেছি, বিএনপিকে আহ্বান করেছি যে আপনারা 2টা শপথ নেবেন না, একটা শপথ নেন। আমরা আগেই বলেছি। ফলে আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার এখানটায়। আমরা জোর জবরদস্তি করে ডেমোক্রেসি ইট ইজ আর্ট অফ কম্প্রোমাইজ।
ডেমোক্রেসি চাপাই দিয়ে ডেমোক্রেসি, তাহলে একদল হইতো, তাহলে এটা শেখ হাসিনাই করছে। আলিয়া সাহেবকে এটা আমরা বুঝাতে পারি না। এই জন্য এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে অর্ডিন্যান্সগুলি করছে, কার কোনো সামঞ্জস্য রাখে নাই, তো কোনো সামঞ্জস্য রাখে নাই। এটা এইভাবে ডেমোক্রেসি হয় না। ডেমোক্রেসি চর্চার ক্ষেত্রে চিন্তার মধ্যে মারাত্মক ফারাক ছিল। এনারা মনে করছে যে আমরা এবার ক্ষমতায় আসছি, আমরা যা ইচ্ছে তাই করবো, এবং যার কারণে এই ভোট দেওয়া নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক পানি গড়িয়েছে। কখন হবে কি না, তাই না, এইসব বিষয় হয়েছে। যাক, আমি সেই জায়গায় না গিয়ে আমি আবারও বলবো, আপনারা প্লিজ এখন আপনাদের ওই যে লুক এট ইউর ওন হাউস, এখন আপনাদের পার্লামেন্টে কথা বলার সুযোগ হয়েছে, সেইখানটায় পার্লামেন্টে আরও জোরে ভয়েস করে ওয়াকআউট করেন, বের হন, বাদ প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নেই। এবং তাতে পার্লামেন্টে প্রাণবন্ত হবে। বাংলাদেশের ইতিহাসে, আমি আরো বলে নেই, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো পার্লামেন্ট জীবন্ত হয় নাই। এবার হবে কিনা সেটি প্রশ্ন। ডক্টর হেলালুদ্দিন, আপনারা ক্ষমতার ক্রিম খাওয়ায় বেশি অভ্যস্ত, এই কারণে বিরোধী দলের ভূমিকায় আপনারা কতখানি আসলে সফল হবেন সেটি নিয়ে যেমন প্রশ্ন তুলে নাজমুল হক প্রধান, তেমনি জামায়াত ইসলামী বা এনসিপি আসলে এই জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে প্রায় একই সুরে আলোচনা করছে, এবং আপনারাও আসলে বলেছেন বিএনপি এক ধরনের দ্বিচারিতা করছে, এনসিপিও বলেছে দ্বিচারিতা করছে। এখান থেকে যদি এনসিপি সরে না আসে বা জামায়াত ইসলামী সরে না আসে, বিএনপিও যদি তাদের অবস্থানে থাকে, তাহলে আসলে কি হতে যাচ্ছে সামনে? জি, ধন্যবাদ। আমি প্রথমেই বলবো নাজমুল ভাইকে যে ওনারা বলছেন যে আমরা ক্ষমতার ক্রিম তো ওনারাই খাইছে। ইনু সাহেবের নেতৃত্বে এই মহাজোট করে শেখ হাসিনাকে বৈধতা দিয়ে ওনারা এখনও প্রকাশ্যে কেমনে ঘুরে বেড়াচ্ছেন আমরা তো বুঝি না। যারা এই ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে সেই ব্যক্তিরা তাদের মুখে এসব কথা মানায় না। ফেসিবাদের সাথে থেকে ক্রিম খেয়ে অন্যকে বলা এটা খুবই অবমাননাকর কথা। আমরা কোনোদিন ক্রিম খাইনি, আমরা সব সময় নির্যাতনের শিকার হয়েছি। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার এদিক দিয়ে গুলি লেগে ওই পাশে বের হয়েছে, এবং ভোট তো রাতেই হয়ে গেছে। আপনি থামেন, আপনাদের মুখ দেখানো উচিত নয়। আপনারা ফেসিবাদের দোষর, আপনারা ফেসিবাদের দোষর, কথা বলবেন না। আমার মধ্যে আপনার কোনো কথা বলেন না, না, জি জি জি, ঠিক আছে, আপনারা ফেসিবাদের দোষর, ইনুর দোষর। ইনু কোথায়? ইনুর সাথে আপনার থাকা উচিত, ইনুর সাথে আপনার থাকা উচিত। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আমি কি জানি? একটু আপনি কথা বলেন কেন? ক্রিম খাইছেন আপনারা, নাম দেন আমাদের। আপনারা ইনুর সাথে ক্রিম খাইছে কারা? এইসব কথা বলবেন না, একটু থামেন। আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় কথা বলেন কেন? আপনি যখন ক্রিমের কথা বলছেন কিছু বলছি, আপনি বলেন নাই, আমরা ব্যক্তিগত আক্রমণ এই ধরনের কথা বলেন কেন? আচ্ছা, ওকে, মব করতে আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? এই যে মব করার কথা বললেন, এই কারণে বললাম। কোথায় মব করছে? মব তো এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি যদি বলতেন আপত্তি করতেন, আপনি বললেন যে আপনি কেমনে ঘুরে বেড়াচ্ছেন, তাই না? এটার জন্য বললাম কথা। এটা তো আপনারা দোষর, এটা বলতেই হবে। আপনারা তো দোষর, আপনারা তো দোষর। আচ্ছা, আমি যে কথা বলছি, হ্যাঁ, ঠিক আছে, দোষর মব করে না, দোষর আপনারা। ইনু সাহেব কোথায় আছে সেখানে আপনাদের থাকা উচিত। আচ্ছা, এরপরে আপা বলছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করতে বলছি। মির্জা ফখরুল সাহেব যে মামলা তুলে নিতে চাইলেন এবং ব্যাপক মামলাবাজি হচ্ছে, যে আমরা দেখেন আমাদের আমির বলছেন যে আমরা অযথা কাউকে হয়রানি করবো না, যারা আইনের জন্য আসবেন তাদের ব্যাপারে আমরা হেল্প করবো। আমরা মামলা করেছি, সুনির্দিষ্ট আসামি 1 জন 2 জন 12 জন, এর বেশি কিন্তু আমরা কোনো মামলা আসামি করিনি। আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, সে সকল মামলাগুলো আমরা খুব সুনির্দিষ্ট আপনাদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের এমপিদেরকে বা আওয়ামী লীগের সেই সময়কার নেতাকর্মীদেরকেও আমরা দেখেছি, কিন্তু এটা কোথায় কি হয়েছে আমরা জানা নেই। এরপরে নির্বাচনের ব্যাপারে যে কথাটা, টিআইবি রিপোর্টটা একটু ফলো করেন। আমরা কেন আমাদেরকে করবেন কেন? টিআইবি কি বলছে? আমি একটু একটু শেষ করেন, আমার কথাগুলো শেষ করেন, আবার দিবেন, সুযোগ দিবেন না তো। আচ্ছা, 10 সেকেন্ড। টিআইবি রিপোর্টটা একটু ফলো করেন। এরপরে সংবিধানের কথা আপনারা বলতেছেন, সংবিধানের মানে 26 সালে ইলেকশন ছিল না, ইলেকশনটা কেন হলো? যে সংবিধানের কথা বলতেছেন, এই সংবিধানের 26 সালে ইলেকশন ছিল না। আপনারা 4-এর কতে কি আছে, 4-এর কতে কি আছে, সে কটা কিন্তু আপনার সংবিধান মানতেছেন না। এই সংবিধান এখনও আছে, 4-এর ক আপনারা মানতেছেন না, এবং 7-এর খতে কি আছে সেগুলো কেমনে আপনারা করবেন? এগুলো নিয়ে যে প্রেসিডেন্টকে আপনারা এত মানে করতেছেন, ধোয়া তুলসী পাতা করতেছেন, এই প্রেসিডেন্ট কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীকে কি বলেছেন? এবং আমাদের শেখ হাসিনার নিয়োগকৃত প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট এখনো ধোয়া তুলসী পাতা, অথচ তারেক রহমানকে সে কি বলছে এবং বেগম খালেদা জিয়াকে কি বলছে এই প্রেসিডেন্ট? উত্তরটা নেই। জি, শামী আক্তার।
এক্সকিউজ মি, আপনি আবার বলুন। ডাকসুর ভিপি বলেছেন আপনারা এখন যে অবস্থানে আছেন জুলাইয়ের গণভোট প্রশ্নে, সেখানে আপনারা আসলে জনগণের সাথে গাদ্দারির শামিল সেই অবস্থানটিতে আছেন, এবং এনসিপি নেতারাও একই কথা বলছেন। তারা বলছেন আপনাদের সামনে আর কোনো অপশন নেই, জুলাই সনদ এবং গণভোট আপনাদের মেনে নিতেই হবে। ডাকসুর ভিপি যে দল করেন, যে মতাদর্শে বিশ্বাসী, তারা জাতির সঙ্গে গাদ্দারি করে। গাদ্দারি বিএনপির রক্তে নেই। এই শব্দটাকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে মানে দেখে, ঘৃণার চোখে দেখে, যে গাদ্দারকে কেউ কখনো পছন্দ করে না। সুতরাং বিএনপি যেহেতু কি বলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সেখানে গাদ্দারির কোনো প্রশ্ন নাই। গাদ্দারি কারা করেছে, কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কারা দেশের বিরোধিতা করেছে, তারা গাদ্দার হতে পারে। বিএনপি কখনো গাদ্দার হতে পারে না। বিএনপি একেবারে সাচ্চা দেশপ্রেমিক একটা রাজনৈতিক দল, এবং বিএনপি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে। সুতরাং এখানে গাদ্দারির কোনো সুযোগ নাই। তারা যেটা বলছেন যে তারা পৃথিবীতে যেসব দেশে গণ অভ্যুত্থান হয়, ছাত্ররা গণ অভ্যুত্থানে অংশ নেয়, তারা গণ অভ্যুত্থান পরবর্তীতে তারা সরকারের অংশ হয় না, তারা মন্ত্রী হয়ে যায় না, তারা এমপি হতে চায় না, তারা দুর্নীতিতে লিপ্ত হয় না, তারা মবক্রেসিতে লিপ্ত হয় না। কিন্তু আমরা কি দেখলাম, খুব অবাক বিষয়ে দেখলাম যে এত বড় একটি গণঅভ্যুত্থান হয়ে গেল, 17 বছর মানুষ ভোট দিতে পারে না। আমরা যে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমরা জেল হাজতে গিয়েছি, বছরের পর বছর আমরা মামলা খেয়ে হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছি। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যখন একটি অভ্যুত্থান সংগঠিত হলো, তারা কিছু লোকজন তারা মনে করলো যে এই অভ্যুত্থান বোধ হয় শুধুমাত্র তারাই সংগঠিত করেছে। নো, এই গুটি কয়েক লোক মিলে তো একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছে বলে আপনাদের সুবিধা মতো শুধু সংবিধান সংস্কার। জামাতের তো ভাই, তারা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে সবার হয়ে তারা বহুত কিছু করেছেন। তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের লোকজন সেট আপ দিয়েছিলেন। তারা চাননি একটা নির্বাচন অনুষ্ঠিত হোক। বিএনপি বারবার চেয়েছে নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং বিএনপি এটাই চেয়েছে যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার সুযোগটা পাক। কারণ বিএনপি মনে করে যে বাংলাদেশের মানুষ যদি তার এই যে পছন্দ করার সুযোগটা পায়, তাহলে সে যদি তার ভোটটা নির্বিঘ্নে দিতে পারে, সেই ক্ষেত্রে তারা বিএনপিকে পছন্দ করবে। এটা আমাদের বিশ্বাস ছিল, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল। সেই জন্য আমরা এটা দাবি করেছি যে ইলেকশনটা হোক। কিন্তু জামাত তো এটা বিশ্বাস করে না। জামাত মনে করে যে যেন তেনভাবে কোনোভাবে নির্বাচন না করে যদি কোনোভাবে। আমরা সব সময় ইলেকশনের পক্ষে ছিলাম। আমরা কখনো ইলেকশনকে, বিএনপিও তো ইলেকশনের আপনারা যে বলছেন যে আমরা পক্ষে ছিলাম না, আমরা কিন্তু বারবার ইলেকশনের পক্ষে কথা বলছি। আপনারা কখনো চেয়েছেন এবং লোকাল ইলেকশনগুলো আগে করে ফেলি, কখনো বলেছেন না এখন ইলেকশন হতে পারবে না। তারা সবসময় একটা জগা খিচুড়ি পাকাইতে চান। এত কথার দরকার কি? জনগণের পার্লামেন্ট হয়েছে, জনগণের ভোটে সেই পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্টে যান, কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখেন, সেখানে কথা বলেন, সেখানে আলোচনা করেন, সেইখানে যদি আইন হিসেবে পাশ করা যায় কোনো আইন, সেটা সংবিধান পরিপন্থী বা আইন পরিপন্থী কোনো কাজ করবে। ধন্যবাদ আমাদেরকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।